ঘটনা ঘটাই দিবে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই হচ্ছে কিং, অনলাইন কিং, এটা মাথায় রাখতে হবে। বাঘের বাচ্চা। সে যে কাজগুলা করছে, বাংলাদেশে কেউ টিভিসিলেন্ট করতে পারছে? পারে নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এই কূটনৈতিক নোট পাওয়ার 12 দিনের মাথায় শেখ হাসিনাকে নিয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে মোদী সরকার। শেখ হাসিনাকে কি বাংলাদেশ ভারত থেকে ফেরত আনতে পারবে? আদৌ কি বাংলাদেশ চায় শেখ হাসিনাকে ফেরত আনতে? তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। এই নতুন তথ্যে কি রয়েছে? আচ্ছা, হাসিনাকে ফেরত পাওয়ার ব্যাপারে, মানে এক্সট্রাডিশনের ব্যাপারে যে চিঠি বাংলাদেশ দিয়েছিল, সেই চিঠির ব্যাপারে যে বিতর্ক, তার বলটাকে বাংলাদেশের দিকে ঠেলে দিল আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কালকে একটা মানে সাংবাদিক সম্মেলন যেমন হয়, সেই সাংবাদিক সম্মেলন করছিলেন আমাদের রণধীর জয়সওয়াল, যিনি মুখপাত্র। তাকে একজন প্রশ্ন করেন যে এক্সট্রাডিশনের ব্যাপারটা নিয়ে ভারতবর্ষের কি মত হাসিনাকে এক্সট্রাডিশনের ব্যাপার নিয়ে। তা সেখানে উনি যা বলেছেন, ঢাকার সাথে যখন ইসলামাবাদের সম্পর্ক বাড়ছে তখন ভারতের তরফ থেকেও সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। তবে কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, নাকি এটি অমীমাংসিত রেখেই সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি? আমাদের আইনজীবীদের জন্য বিশেষ প্লটের ব্যবস্থা হয়। বিএনপি মাঠে নামতে চায়। জেলায় জেলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাগুলি দ্রুত সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী কল্যাণ ফান্ড থেকে 30 কোটি টাকায় আমি ভালো অভিযান দেব। হাসিনার করা চুক্তিতে প্রশিক্ষণের জন্য ভারতে জজ সাহেবদের পাঠাচ্ছে আইন মন্ত্রণালয়। এতে মনোনয়ন দেয়া হয়েছে অধস্তন আদালতের 50 জন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। এমন খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। অনেকে বলছেন, এত কিছুর পরও আসিফ নজরুলদের খাসলতের কোনো পরিবর্তন হলো না, হাসিনার পথেই হাঁটতে হচ্ছে তাদের। সবাইকে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। এই লোকটাকে আজকে অনেক কথা বলা হয়, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, তার মতো দিনে রাতে স্পষ্ট কথা বলার মতো লোক বাঙালির মধ্যে খুব কম জন্মগ্রহণ করছে। আরেকজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসান, দিনে রাইতে স্পষ্ট কথা বলছে। কিন্তু আমি দেখতেছি যারা এই দেশে ক্ষমতায় যাইতে চায়, জামাত বলতেছে তারা ক্ষমতায় যাবে, আর এই দিনে এবং রাত্রের কথা যদি এক মিল না হয়তো আপনি ক্ষমতায় গিয়ে কি করবেন? সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নিষিদ্ধ হয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে। কি প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বেশি এবং শিরোনাম দেখে বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর আজকের এই ভিডিওটি। আমি আর বেশি কথা না বলে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, দাবি, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা। কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ঢাকার সাথে যখন ইসলামাবাদের সম্পর্ক বাড়ছে তখন ভারতের তরফ থেকেও সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। তবে কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, নাকি এটি অমীমাংসিত রেখেই সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি? জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ঢাকা দিল্লি সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশাব্যঞ্জক মন নিচ্ছে। যদিও অনেকের শঙ্কা, বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে ও শেখ হাসিনা ইস্যুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক বোনার আভাস দিচ্ছে। পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও ইতিবাচক ধারণা পাওয়া যাচ্ছে। 1 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত ও চীন 2025 সালে এই 3 বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেয়া হবে। আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক শুধু একটি ইস্যুতে আটকে থাকবে না, বরং আরও বিস্তৃত হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়টি সুরাহা না হলে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে, অবশ্যই এটি একটি ইস্যু, আমাদের মধ্যে আরো অনেক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত সাড়া দেবে বলেও আশা করছে বাংলাদেশ। যদি তাতে ভারত কোনো জবাব না দেয় তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। গেল ৩ জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আমরা একটি বার্তা পেয়েছি। সপ্তাহখানেক আগে বিষয়টি আমি আপনাদেরকে নিশ্চিত করেছি। এই মুহূর্তে এর বাইরে আর কিছু বলতে পারছি না। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক লালনে নিজেদের অভিমুখের কথা জানিয়েছেন। এতে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের জোর দেওয়া হয়েছে। গেল ৩১ ডিসেম্বর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তাকে স্বাগত জানান। এরপর ২ জানুয়ারি চট্টগ্রামে একটি আদালতে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় নরম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। রাষ্ট্রদ্রোহী মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যে বাংলাদেশে আটকে থাকা ৯৫ ভারতীয় মৎস্যজীবী ও নৌকর্মীকে তাদের দেশে পাঠানো হয়েছে। বিপরীতে একইভাবে ৯০ বাংলাদেশি মৎস্যজীবী ও নৌকর্মীকে নিজ দেশে পাঠিয়েছে ভারত। এছাড়া ভারত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও বাংলাদেশে আসছে। গেল ডিসেম্বরে ২৪,৬৯০ মেট্রিক টন সিদ্ধ চালের একটি চালান ভারত থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম ভারতীয় পণ্যের কোনো চালান বাংলাদেশে আসে। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি আয়োজিত দ্য থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে অংশ নিতে অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মোদি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও তার বাংলাদেশি সমকক্ষ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন ভারতীয় এই কূটনৈতিক। এছাড়া পরিস্থিতির যে অবনতি হচ্ছে না তা নিয়ে আভাস দিতে সাম্প্রতিক অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশনের কথাও উল্লেখ করেন তিনি। প্রণয় ভার্মা বলেন, দুই দেশের সম্পর্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দৃঢ়তা আছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে অপরিহার্য পণ্যও রয়েছে। এছাড়াও সম্ভবত অন্য দূতাবাসগুলো সবাই মিলে যা দিচ্ছে তার চেয়েও বেশি ভিসা ইস্যু করছে ভারতীয় দূতাবাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা বেশ কঠিন হয়ে পড়বে। আমাদের আইনজীবীদের জন্য বিশেষ প্লটের ব্যবস্থা হয়। বিএনপি মাঠে নামতে চায়। জেলায় জেলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলাগুলি দ্রুত সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী কল্যাণ ফান্ড থেকে ৩০ কোটি টাকায় আমি বেরোবেন ভালো অনুদান দেব। হাসিনার করা চুক্তিতে প্রশিক্ষণের জন্য ভারতে জজ সাহেবদের পাঠাচ্ছে আইন মন্ত্রণালয়। এতে মনোনয়ন দেয়া হয়েছে অধস্তন আদালতের ৫০ জন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। এমন খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। অনেকে বলছেন, এত কিছুর পরও আসিফ নজরুলদের খাসলতের কোনো পরিবর্তন হলো না, হাসিনার পথেই হাঁটতে হচ্ছে তাদের। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার আইনজীবীদের। সম্প্রতি এই প্রশিক্ষণের জন্য আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো। আর এর যাবতীয় ব্যয় বহন করবে ভারত সরকার। এর আগে ২০১৭ সালের এপ্রিলে শেখ হাসিনার বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এরপর ওই বছরের ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে যান বিচার বিভাগীয় কর্মকর্তারা। পর্যায়ক্রমে অনেক বিচারক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বিএনপি মাঠে নামতে চায়। জেলায় জেলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলাগুলি দ্রুত সম্পন্ন করতে হবে। এখন হাসিনার করা সেই চুক্তিতে ভারতে যাচ্ছেন ৫০ জন জজ সাহেব। নেটিজেনরা বলছেন, হাসিনার মতো অন্তর্বর্তীকালীন সরকারকেও ভারতকেই লাগবে, ভারত ছাড়া কারো গতি নেই। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পৃথিবীতে উন্নত প্রশিক্ষণের জন্য ভারত ছাড়া কি আর অন্য কোনো দেশ নেই? সবাইকে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। এই লোকটাকে আজকে অনেক কথা বলা হয়, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, তার মতো দিনে রাতে স্পষ্ট কথা বলার মতো লোক বাঙালির মধ্যে খুব কম জন্মগ্রহণ করছে। আরেকজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসেন, দিনে রাতে স্পষ্ট কথা বলছে। কিন্তু আমি দেখতেছি যারা এই দেশে ক্ষমতায় যাইতে চায়, জামাত বলতেছে তারা ক্ষমতায় যাবে, আর এই দিনে এবং রাত্রের কথা যদি এক মিল না হয়তো আপনি ক্ষমতায় গিয়ে কি করবেন? সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নিষিদ্ধ হয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, কি হয়েছে?
আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না। আমি আবারও বলছি, অনেকে আমাকে ভুল বুঝতে পারে, এমনকি আমি জামাত বা শিবির কেউ নিষিদ্ধের পক্ষে থাকি না, ছিলাম না এবং থাকবো না। কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে না। আমি নিষিদ্ধের পক্ষে না। আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ রাখবে আগামী 5-10 বছর, আমি বললাম, আপনি দেখেন, এটা অন্য কারো করতে হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু গিয়ে আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবারই। কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট, এবং যে পোর্শনটা খুব কম না, যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে, সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট। এই দেশের রাজনীতি আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসলো না, আমাকে অনেকে ভুল বুঝতে পারেন, কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে কেন? কি আওয়ামী লীগের যদি 1.5 কোটি ভোট থেকে থাকে, এস ফর এক্সাম্পল, এটা মাইরে কমে 25 লাখ কমাইতে পারবেন, 50 লাখ কমাইতে পারবেন, কিন্তু 1 কোটি ভোট যে থেকে যাবে, এই ভোটটা তো আপনার কমায়। আর ও যদি ভোট সেন্টারে যেতে চায়, আপনি বাধা দিবেন? বাধা দিলে তো ফেয়ার ভোট হবে না, আপনার কথা ঠিক থাকবে না। কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিছি। সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে। ধরেন আওয়ামী লীগ ইলেকশন করলোই না, একদম নৌকা মার্কাই নাই, কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যাওয়া লাগবে, কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না। এবং আওয়ামী লীগের রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে, আমি বলতেছি, এই ছেলে পেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম, আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি, ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না, তবে না আসাই ভালো। এরা এই দেশ ধ্বংস করে গেছে যারা যারা ব্যক্তি ছিল, কিন্তু রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে যেটা নতুনভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করবে। ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না, ওই রাজনীতি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ওই রাজনীতি মানুষের পেটের ভাত পরনের কাপড়, মানবতা। আওয়ামী লীগের যে রাজনীতি, যেটা আওয়ামী লীগ কইয়াও করে নাই, মুক্তিযুদ্ধের যে রাজনীতি, এমনভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ, উপায় নাই, আমি বলে দিলাম উপায় নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে, দিয়ে দেখতে পারে, দিলে দেখা যাবে বাংলাদেশে কি হয়। এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে। কিন্তু হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ, হাসিনা খারাপ করছে, হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ, বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চাল, তারা এটা বুঝতে পারবে। তারা বরং অন্য দলগুলোকে সর্বনাশ করতেছে, তারাই বিএনপি সর্বনাশ করতেছে, যাতে বিএনপি কোনোদিন ক্ষমতা না আসতে না পারে। কারণ এই দেশে দুইটা রাজনৈতিক দল, একটা আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ হেডেড বাই বিএনপি। যখন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি ক্ষতিগ্রস্ত। ঘটনা ঘটাই দিবে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই হচ্ছে কিং, অনলাইন কিং, এটা মাথায় রাখতে হবে। বাঘের বাচ্চা। সে যে কাজগুলা করছে, বাংলাদেশে কেউ টিভি চ্যানেল করতে পারছে? পারে নাই। বাংলাদেশের সব টিভি চ্যানেল তালমারা নিয়ে ব্যস্ত। ইলিয়াস ভাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। ইলিয়াস ভাই জাতিকে এমন কিছু দেখাইছে যেটার জন্য ইলিয়াস ভাইকে সবার উপরে রাখছে এই জাতি। প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে, যেটার জন্য জাতি উপকৃত হচ্ছে। বিগত সময় হয়েছে, এখনো হচ্ছে। এই বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিকে বলেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে মেজর ডালিম। সে জন্মগ্রহণ না করলে বাংলাদেশের মানুষের মুক্তি হইতো না। শেখ পরিবারের সবাই 14 গোষ্ঠী ধইরা জয় বাংলা করছিল, 2 জন বেঁচে ছিল। এই 2 জনে যে জ্বালাম জ্বালাইছে, যদি শেখ পরিবারের সবাই বেঁচে থাকতো তাহলে কি করতো চিন্তা করছেন? শেখ পরিবারকে যে নিধন করছে, শেখ পরিবারকে জয় বাংলা করছে, সে হচ্ছে মেজর ডালিম। সে মেজর ডালিম 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হবে না? তার জন্মগ্রহণ না হইলে তো বাংলাদেশের মানুষের মুক্তি হইতো না 100%। কারণ আমরা 71 যুদ্ধ করছি, একটা ভূখণ্ড আলাদা করছি, কিন্তু শেখ মুজিবুর আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার ট্রাই করছিল। সে গণতন্ত্র কেড়ে নেওয়ার মানে গণতন্ত্রের গলা টিপে মেরে ফেলার সব ধরনের প্রক্রিয়া সে চালু করছিল। আর তাকে সেই মুহূর্তে বাধা দিয়েছিল কে? মেজর ডালিম। আর আমরা যে মেজর ডালিমকে সবাই মুখে মানে শুনছি, কথা প্রসঙ্গে শুনছি যে মেজর ডালিম যে কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি পুরো জয় বাংলা করছিল, এই মেজর ডালিমকে কিন্তু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির উপাধি কিন্তু আমাদের ইলিয়াস ভাই দিচ্ছে, আপনারা জানেন। আজকে আশা করা যাচ্ছে এই মেজর ডালিম, আমি 100% শিওর, গতকালকে একটা পোস্ট করছে ইলিয়াস ভাই যে আজকে রাত 9টায়, আজকে রোববার রাত 9টায় মানে তাকে লাইভ আনবে। নাম বলে নাই, কিন্তু আমরা বুঝে গেছি যে সে কে। সে হচ্ছে মেজর ডালিম, এই জেনারেশনের আইডল। এই জেনারেশনের আইডল হচ্ছে মেজর ডালিম। এই মেজর ডালিমকে আজকে লাইভ আনবে ইনশাল্লাহ, শুধু দেখতে থাকেন। ইলিয়াস ভাই যেহেতু নাম বলে নাই, এটা আপনি 100% শিওর হয়ে থাকেন মেজর ডালিম। আমরা মেজর ডালিমের অপেক্ষায়। আজকে আমরা জানতে পারবো আসলে কি ঘটনা ঘটছিল, কি জন্য এই জিনিসগুলা ঘটছে। শেখ হাসিনা তো সারা জীবন তার বাপের বলেই শোনাইছে, তার বাপ স্বাধীনতা এই করে দিচ্ছে, হ্যান করছে, তেন করছে, শেখ পরিবার না থাকলে এটা হইতো না, ওইটা হইতো না। কিন্তু আসল সত্যগুলো আমরা জানতে পারবো, কারণ মেজর ডালিম তো আর ওই শেখ হাসিনা তেল মারবে না। মেজর ডালিম সত্য কথাগুলাই বলবে যে তখন কি ঘটনাগুলো ঘটছিল স্বাধীনতার পরে, আর কি জন্যই তারা সিদ্ধান্ত নিল শেখ মুজিবুরকে মেরে ফেলার, পরিবারকে ওরা জয় বাংলা করে দেওয়ার। আজকে আমরা জানতে পারবো। আর এই কাজটা এই অসম্ভবকে সম্ভব করে দেখাবে ইনশাআল্লাহ আমাদের ইলিয়াস ভাই। আমরা সবাই বুঝে গেছি, আমরা নেটিজেনরা বুঝে গেছি যে ইলিয়াস ভাই যেহেতু এটা হাইড করছে, কে লাইভ আসতেছে,
এটা আমরা ডিজাইনটা বুঝে গেছি যে 100% এই লাইভে মেজর ডালিম আসবে। জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা মেজর ডালিমের সেই লাইভের অপেক্ষা ইনশাল্লাহ। আমরা আশা করতেছি আজকে রাত 9টায় ইলিয়াস ভাই লাইভে মেজর ডালিম আসবে। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। গতকাল এরকম একটা খবর যখন ছড়িয়ে পড়ে, ফেসবুকে ভীষণ শোরগোল শুরু হয়। অনেকে এটা তীব্র প্রতিবাদ করেন এবং বোধ করি সেই প্রতিবাদের ফলেই সরকার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আর পাঠাবেন না। নিউজটা এভাবে এসছে, মানে আগে যেভাবে বলা হয়েছিল প্রজ্ঞাপনে, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে, এতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই। 2017 সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। আমরা এই চুক্তিটাকে কিভাবে দেখব এবং বাংলাদেশ কি করেছে, যা করেছে সেটা এভাবে করা ঠিক হয়েছে কিনা, আমরা একটু প্রাথমিকভাবে যদি চিন্তা করি যে ভারতে প্রশিক্ষণের কি প্রয়োজন আছে। ভারতের আদালতের আমাদের এই অঞ্চলের আদালতের মধ্যে বা বিচার বিভাগের মধ্যে তুলনামূলকভাবে কিছু সুনাম ছিল। এখন কেউ বলতে পারেন যে আমরা আমাদের বিচারকদের কি ইউরোপ আমেরিকার দরকার হয় ট্রেনিং দিতে পারি কিনা। আমার কাছে মনে হয় এটা সঠিক নয়, কারণ বিচারকরা, বিচার বিভাগীয় কর্মকর্তারা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন সেটা আসলে কাছাকাছি চ্যালেঞ্জ যেসব জায়গায় আছে এবং সেখানে কাজ করছেন সেটা হওয়াই ভালো। সো টেকনিক্যালি ভারতে আমাদের বিচারকদের প্রশিক্ষণ টেকনিক্যালি বা অ্যাপারেন্টলি ভালো মনে হবে, কারণ আমাদের মতো কন্ডিশনে তারা কাজ করেন কম বেশি, কিন্তু তাদের স্ট্যান্ডার্ড তুলনামূলকভাবে অনেক ভালো। আমি ছিল শব্দটা যোগ করতে চাই, ছিল। কিন্তু ভারতের বিচার বিভাগের সেই অবস্থা এখন আর নাই। খুব সোজা সাপটা কথা, ভারতের সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত তার ক্ষমতা খানিকটা হলো বা বেশ খানিকটা হলো বজায় রাখতে পেরেছে, কিন্তু ভারতের সাধারণ যে বিচারিক আদালতগুলো, এমনকি রাজ্যের যে হাইকোর্টগুলো আছে সেগুলোর বিরুদ্ধেও সিরিয়াস প্রশ্ন আছে। যেমন আমি যদি বলি এভাবে যে একটা মামলা নিয়েই, খুব আলোচিত একটা মামলা নিয়ে কথা বলি, যার নাম রাহুল গান্ধী সংসদ সদস্য পদ হারিয়ে ফেলেছিলেন, আমাদের মনে আছে নিশ্চয়ই। উনি 19 সালের নির্বাচনের আগে একটা জনসভায় নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে স্যাটায়ার করেছিলেন আরও 2 মোদী, আমি ভুল না করলে নীরব মোদী এবং ললিত মোদী। একজন ব্যাংক লুট করে পালিয়েছেন আর একজন এই যে ক্রিকেটের ওখানেও লুটপাট করেছেন। তো উনি বলেছেন যে সব চোরের নামের শেষে মোদী কেন, তখন উনি 3টা নামও বলেছেন, নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী। আমি ডিটেল আলোচনায় যাচ্ছি না, তখন পড়েছিলাম, এখনও মনে আছে যে আপনি একটা নামের টাইটেলকে দিয়ে এভাবে যখন বলছেন, কোনো ব্যক্তি এককভাবে সংক্ষুব্ধ হয়ে মামলাই করতে পারে না, মানহানির মামলা, কিন্তু একজন এরকম কোনো একটা রাজ্যের মানে গুজরাটের একজন MLA তাদের প্রাদেশিক পরিষদের সদস্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং তার বিচারিক আদালতে তার সাজা হয়। আচ্ছা, মানলাম যে বিচারিক আদালত, কিন্তু গুজরাট হাইকোর্টেও সেই সাজা বহাল থাকে, তার মানে হাইকোর্টও রায় দিয়েছিল। শেষে এসে আমাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টে এসে সেটা স্থগিত হয় এবং পরবর্তীতে তিনি আর ওই মামলার মধ্যে থাকেন না এবং রাহুল গান্ধী তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে গিয়েছিল, পরে তাকে সংসদ সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু গান্ধীর ক্ষেত্রে না, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও গত সাধারণ নির্বাচনের আগে একই রকম ঘটনা ঘটেছিল। তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, জেল, সেখান থেকে তাকে সাজা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে মানে নির্বাচনী সময়টার জন্য ক্যাম্পেইন করতে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এটা নিয়ে ভারতের ক্ষমতাসীন দল এবং সরকার খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তার মানে আমরা যেটা বলতে চাইছি, ভারতের বিচার বিভাগের ওপরেও সুপ্রিম কোর্টের বাইরে, সুপ্রিম কোর্টও একেবারে বাইরে আছে কিনা এসব প্রশ্ন আছে। বিশেষ করে মিস্টার রঞ্জন গগৈ যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, উনি আসামিয়া, উনি পরবর্তীতে রাজ্যসভার সদস্য হয়েছেন বিজেপির টিকেটে এবং তাদের যে ওখানে নাগরিকপঞ্জি হয়েছিল সে সময়কার রায়ের ক্ষেত্রেও তার অন্যায় প্রভাব ছিল, এই অভিযোগ আছে। ফলে ভারতের সর্বোচ্চ আদালতও প্রশ্নের মধ্যে পড়া শুরু করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বিচারকরা সেখানে গিয়ে আসলে কি শিখবেন? আর আমাদের বিচারকদেরকে অনেক কিছু শেখার আছে, অনেক বেশি প্রশিক্ষণের আছে, যে প্রশিক্ষণ আমরা দিতে পারি না। এটা জরুরি, আমাদের দেশের সিনিয়ররা দিতে পারেন না, প্রশিক্ষণ দরকার আছে। কিন্তু আসলে আমাদের মূল সংকটটা দক্ষতার অভাব, যোগ্যতার অভাব ছিল না। আমাদের মূল সংকটটা ছিল আসলে এই যে শেখ হাসিনা এত ট্রেনিং দিয়েছে, আমরা কি বিচার পেয়েছিলাম? ভারত এত ট্রেনিং দিল, তাহলে সব প্রবলেমটা ট্রেনিংয়ে না, দক্ষতায় না। সংকটটা ছিল আসলে সরকার কিভাবে ম্যানিপুলেট করেছে সেটার উপর, এবং এই সব মানুষগুলোকে চাপে বা কোনো লোভে বা কোনো না কোনোভাবে বা কারো ব্যক্তিগত করাপশন সব মিলে আমরা বিচার পাইনি। আমাদের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং সেটা স্বৈরাচারী শেখ হাসিনা তার স্বার্থের কারণে ভেঙে ফেলেছিলেন। ওটা দক্ষতা বা অন্য কোনো কিছুর অভাবে না।
উপরন্তু, যেটাকে আমি খুব সিরিয়াসলি দেখতে চাই। আমরা আশা করি এখন থেকে আমাদের বিচার ব্যবস্থা, বিচার বিভাগ খুব ভালোভাবে কাজ করবে। এটা সত্যিকার অর্থেই মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। প্রশ্ন হচ্ছে, ভারতে যাওয়ার সাথে কি শুধুমাত্র প্রশিক্ষণ জড়িত? যেটা সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্ন। মোটেও না। ভারত আসলে নানাভাবে, মানে ভারতের মতো একটা কৃপণ, আমরা কেউ কথ্য ভাষায় খুব বাজেভাবে বলি, যেহেতু নাই বলি, একটা কৃপণ একটা দেশ, যে কোনো দেশকে লোন দিলেও সেটা ডিসবার্স করার সময় তার নানান টেনশন থাকে, আর সেখানে রীতিমতো গাঁটের পয়সা খরচ করে বিচারক নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে দেয়। এত উদার, এত চমৎকার দেশ ভারত? নো ওয়ে। ওরা আসলে এই মানুষগুলোকে নিয়ে যান তাদের প্রভাব প্রতিপত্তি তৈরি করার জন্য, তারা তাদের মতো করে টিউন করার জন্য, তাদের স্বার্থ বা পারপাস সার্ভ করার জন্য। সবগুলো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, এটার পেছনে বিরাট স্বার্থ না থাকলে ভারত এটা করে না। সুতরাং সেই কারণেই এই ট্রেনিংগুলো সব বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমাদের আসলে কেউ কোনো লেভেলে ভারতে ট্রেনিংয়ের জন্য যাবে না। আমি আবারও বলছি, যদিও আমি মনে করি ভারত আসলে একটা ভালো ট্রেনিংয়ের জায়গা হতে পারতো, কারণ ভারতের ইভেন সিভিল সার্ভিস বা আদার্স আমাদের মতো কাছাকাছি প্রেক্ষাপটে বা কাছাকাছি চ্যালেঞ্জের মধ্যে থেকে কাজ করে, যেটা ইউরোপ আমেরিকার লোকজন করে না। ফলে আমি হতে পারতো, কিন্তু ভারতের যে উদ্দেশ্য, যে পরিস্থিতি এখন আছে, সেটা আসলে কোনো রকমই করা উচিত না। এখন প্রশ্ন হচ্ছে, এটা ফেসবুক পর্যন্ত আসতে হলো কেন? এই শোরগোল ফেসবুকে হতে হলো কেন? এটা খুবই ভুল হয়েছে। আমাদের বিচার বিভাগ নিজ থেকেই স্পন্টেনিয়াসলি ডিসিশন নেওয়া জরুরি ছিল। ভারতে আমাদের বিচারকদের আর কোনো রকম কোনো ট্রেনিং কখনো হবে না। শুধু এখানে না, আমি জানি না, আমি ধারণা করি, অনুমান থেকে বলছি, আমাদের সিভিল সার্ভিসেরও ট্রেনিং ওখানে হতে পারে। কারণ সিভিল সার্ভিসের উপরে প্রভাব তৈরি করা, তাদেরকে কবজায় রাখাও ভারতের খুবই সুদূর প্রসারী উদ্দেশ্যের পার্ট। সেটা আছে কিনা সেটাও বাতিল করতে হবে। এবং বটম লাইন হচ্ছে, এই সরকার দায়িত্বে আসার পর থেকে আমরা একটা কথা রিপিটেডলি বলেছি, ভারতের সাথে প্রতিটা চুক্তি, MOU পুনর্বিবেচনা করতে হবে। আমরা এখন পর্যন্ত আসলে এটার খুব লক্ষণীয় কোনো উন্নতি দেখিনি। আমরা জানি যেগুলো ফর্মাল চুক্তি, অ্যাগ্রিমেন্টগুলো কোর্টে মানে আপনাকে বাধ্য করা বা সেটা থেকে বেরিয়ে আসা খুবই জটিল ব্যাপার আছে, সেগুলোও পুনর্বিবেচনা করা উচিত। সেগুলো যদি খুবই কঠিনও হয়ে থাকে, তারপরও আমাদের যদি যেটা আমাদের স্বার্থের জন্য খুবই হানিকর, সেটা থেকে বের হওয়ার প্রসেস শুরু করতে হবে। কিন্তু MOUগুলো জাস্ট চোখ বন্ধ করে বাতিল করে দেওয়া যায়, ওগুলো কোনো লিগ্যাল ভ্যালু নাই। এটা এক ধরনের জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টের মতো। সো MOUগুলো সব বাতিল করে দেওয়া উচিত এক মুহূর্তে, খুব দ্রুত পুনর্বিবেচনা করে। ও যেটা অসাধারণভাবে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে, সেগুলো বিবেচনা করা যেতে পারে। কিন্তু প্রায় সবগুলোই আসলে রিসেন্ট MOUগুলো প্রায় সবই ভারতের স্বার্থে করা হয়েছে। খুব দ্রুত সরকারের এই পদক্ষেপগুলো নেওয়া উচিত, যেগুলো আমাদের স্বার্থের হানি করে। এটা ভারতের সাথে সম্পর্ক খারাপ করার প্রশ্ন না, এটা হচ্ছে আমাদের সম্পর্কের রিঅ্যালাইনমেন্ট, যেটা আমরা প্রায় বলি। ভারতকে মেনে নিতে হবে শেখ হাসিনার সময় তারা যেভাবে যা পেয়েছে, চাহিবা মাত্র, সেটা এই বাংলাদেশে আসলে আর হবে না। এই সরকার শুধু না, ভবিষ্যতে যে কোনো সরকারের কাছেও আমি বারবার বলছি, এই সরকারের কিছু বেঞ্চমার্ক সৃষ্টি করে যাওয়া দরকার। এবং এই সরকারের বেঞ্চমার্ক সৃষ্টি করা তুলনামূলকভাবে সহজ, কারণ তাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, তাদের আবার ক্ষমতায় আসতে হবে না। তাদের এই বিবেচনায় তারা এই চুক্তিগুলোকে এমন জায়গায় করবেন যাতে ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে, তারা কোনো চাপে বা কোনো তদবিরে বা কোনো বেনিফিটের বিনিময়ে ভারতের সাথে অন্যায় কোনো চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে, সমঝোতা স্মারকে যাতে যেতে না পারে, সেই বেঞ্চমার্ক তৈরি করতে হবে। এটা আমাদের জন্য খুবই জরুরি। এবং আমরা এখন থেকে সামনে দেখতে চাইব সরকার নিজ থেকে এটা করছে। আবার কোনো একদিন এক চুক্তি সরকার পালন করার জন্য চেষ্টা করছে, আর সেটা নিয়ে শোরগোল হবে, তারপর বাতিল করবে। এই রিঅ্যাক্টিভ সরকার না, একটা প্রোঅ্যাক্টিভ সরকার আমরা দেখতে চাই। কারণ নির্বাচিত না হলেও, পলিটিক্যাল এজেন্ডা না থাকলেও, এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার। জনগণ এই সরকারকে সমর্থন দিয়েছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।